সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সমীর কান্তিনাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আমি মনোস্যাকারাইড থেকে শুরু করব। তোমরা দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ডি অক্সিরাইবোস আর একটা হচ্ছে রাইবোস। এই দুইটাও মনোস্যাকারাইড, কিন্তু এটা 5 কার্বন বিশিষ্ট যৌগ, পেন্টোজ সুগার বলি আমরা। পেন্টোজ সুগার বলি, ডিঅক্সিরাইবোস আর রাইবোস। এই ডিঅক্সিরাইবোস এবং রাইবোস, এই দুইটা সুগার, দ্যাট মিনস পেন্টোজ সুগার, আমাদের বহু কাজে লাগে। আমাদের যে বডির মেইন কনস্টিটিউটিং মলিকুল, যেটা ডিএনএ বা আরএনএ, এই ডিএনএ এবং আরএনএ গঠনের মূল গাঠনিক উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোস অর রাইবোস সুগার। এখন এটা বললাম, এইটাও মনোস্যাকারাইডের ভিতর পড়েছে। কাজেই হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মনোস্যাকারাইড, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই দুইটা জিনিস দেখলেই বোঝা যায় জীবের অস্তিত্বই থাকতো না যদি মনোস্যাকারাইড না থাকতো। এখন আমরা মূল যেটা নিয়ে আমাদের বইতে আলোচনা শুরু, সেটা হচ্ছে মনোস্যাকারাইডের মধ্যে 6 কার্বন বিশিষ্ট যৌগ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই দুইটা বিষয় নিয়ে, এই দুইটা যৌগ নিয়ে তোমাদের মূল আলোচনাটা আছে। এখানে তোমাদের যে জিনিসটা জানা দরকার, এই যে গ্লুকোজের আণবিক সংখ্যা যদি আমরা লিখি, তাহলে কি C6H12O6, সেটা তোমরা জানো। C6H12O6 নাকি? এটা সবাই জানো। জি স্যার। আচ্ছা, এখন এই সংকেতটাকে এইভাবে এইভাবে লেখা যায়। এইভাবে লেখা যায়। কোনভাবে? এটা চেইন আকারে লেখা যায়। চেইন আকারে লেখা যায়। আবার এটাকে রিং আকারেও লেখা যায়। যখন এই সংকেতটা চেইন আকারে লেখা হয়, এই চেইন আকারে 2 ভাবে লেখা যায়, এইভাবে এবং এইভাবে। আমরা ডিটেইল আসব। এখন চেইন আকারে যখন লেখা হয়, যাদের খাতা কলম আছে তারা লিখে নিতে পারো, এটাকে বলে ফিশার স্ট্রাকচার। বিজ্ঞানী ফিশার, ইমিল ফিশার এই স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে ফিশার স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে? বিজ্ঞানী ফিশার এই স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে ফিশার স্ট্রাকচার বলা হয়। আর যখন এটা রিং আকৃতির হয়, তখন সেটাকে বলা হয় হ্যাওয়ার্থ স্ট্রাকচার। এই বিজ্ঞানী হ্যাওয়ার্থ স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় হ্যাওয়ার্থ স্ট্রাকচার। তাহলে আমরা কি বুঝলাম? গ্লুকোজের চেইনের আকারে স্ট্রাকচার থাকতে পারে, সেটাকে বলা হয় চেইন স্ট্রাকচার বা ফিশার স্ট্রাকচার। আর যখন বক্স আকারে, রিং আকারে হয়, তখন সেটাকে বলা হয় হ্যাওয়ার্থ স্ট্রাকচার। ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। এখন স্ট্রাকচার ডি গ্লুকোজের জন্য এক ধরনের হবে, এল গ্লুকোজের জন্য এক ধরনের হবে। এই যে স্ট্রাকচারটা, এটা একটা জিনিস তোমাকে মনে রাখতেই হবে। কি মনে রাখতে হবে? তুমি এই যে CHO অ্যালডিহাইড গ্রুপ, এটা প্রান্তীয় পর্যায়ে আছে, 1 নম্বর পর্যায়ে আছে। তাহলে আমি যদি এখান থেকে 1 গুণে আসি, 1, 2, 3, 4, 5, 6। এখন এই 6 এ CH2OH, তাইলে 1 নম্বরে CHO, 6 নম্বরে CH2OH। এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, মনে রাখতেই হবে। যতদিন বায়োলজির সাথে অথবা কেমিস্ট্রির সাথে আমাদের সম্পর্ক আছে, ততদিন এই জিনিসটা আমাদেরকে মনে রাখতেই হবে। দেন এই যে 3 নম্বরে H ডানে থাকবে, 3 নম্বরে H ডানে থাকবে।
কোন ক্ষেত্রে এইচ ডানে থাকবে? যদি ডি গ্লুকোজ হয়। আর বাকি সব ক্ষেত্রে OH ডানে থাকবে। বাকি সব ক্ষেত্রে OH ডানে থাকবে। তাহলে কথা হইল, যদি আমরা একটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার রাখতে চাই, সেটা যদি ডি গ্লুকোজ হয়, তাহলে কি করব? প্রথমে CHO 1 নম্বর কার্বনে লিখব, এই যে CHO। তারপর আমি দিলাম এই যে 2, এ 3, এ 4, এ 5, এ 6, CH2, CH2OH, CH2OH। এতটুকুন বোঝা গেছে? CHO মানে গ্রুপ নাম্বারটা দিয়ে শুরু করব, তাহলে 2, 3, 4, 5, 6। এবার আমার প্রথম কাজ হবে 3 নম্বরের ঝামেলাটা মিটিয়ে ফেলা। এই যে 3 নম্বর H দিলাম। তাহলে তার বাঁ পাশে OH দিলাম। ঠিক আছে? এবার বাকি যে কয়টা থাকবে সেই কয়টার ডান পাশে, অর্থাৎ আমাদের হাতের ডান পাশে OH যাবে, বাম পাশে H যাবে। তাহলে বাকি আছে এটা, OH দিলাম, বাকি আছে এটা, OH দিলাম, 5 নম্বর OH দিলাম। এবার বাকি যা আছে বাম দিকে একটা করে H বসাই দিলে আমার একটা চেইন স্ট্রাকচার হয়ে যায়। H দিলাম, H দিলাম, H দিলাম। বোঝা গেছে কিনা বিষয়টা? ক্লিয়ার? জি স্যার। ওকে। ইয়েস স্যার। এখন L গ্লুকোজ ছিল ঠিক উল্টা। ঠিক উল্টা মানে আমি L গ্লুকোজের ক্ষেত্রে এই যে CHO দিলাম, এখন 2, 3, 4, 5, 6, ওকে, CH2OH। এটুকুনে কোনো অমিল নাই, এটুকুন একই, CH2OH। ঠিক আছে? এখন কি হইল, এই যে ডি গ্লুকোজে 3 নম্বরে H থাকে, উল্টা বলেছিলাম না? 3 নম্বরে থাকবে ডান দিকে OH। ওকে, এবার বাকিটা সব ডি গ্লুকোজের উল্টা। ডি গ্লুকোজের উল্টা মানে তাহলে বাম দিকে H থাকবে। এবার এখানে ডান দিকে এগুলিতে OH যাবে, এখানে বাম দিকে এগুলিতে এই যে বাম দিকে OH যাবে, OH, এই যে OH, OH, OH আর H, H, H। ঠিক আছে? ক্লিয়ার? সাধারণত আমাদেরকে ডি গ্লুকোজের স্ট্রাকচারটাই আঁকা লাগে। সাধারণত আমাদের ডি গ্লুকোজের স্ট্রাকচারটাই আঁকা লাগে। এটুকুন বোঝা গেছে? জি স্যার। এখন এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, এটি একটি মনোস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেট। এর অপর নাম ডেক্সট্রোজ। তাহলে ডি গ্লুকোজের অপর নাম কি? ডেক্সট্রোজ। এতে 6টি কার্বন থাকায় একে হেক্সোজ বলা হয়। এ প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। এর গ্রুপ আছে কি? অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ আছে অথচ হেক্সোজ সুগার, সো ইট ইজ কল্ড অ্যালডোহেক্সোজ। এটা আঙ্গুরের চিনিতে প্রথম আবিষ্কার, আঙ্গুরের রসে প্রথম আবিষ্কার হয়েছিল বলে এটাকে আঙ্গুরের শর্করা বলা হয়। প্রকৃতিতে মধু এবং যেসব ফল খেতে মিষ্টি সেগুলিতে পাওয়া যায়। প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্লুকোজ হচ্ছে ডি গ্লুকোজ। তাহলে এখানে কয়টা কথা? প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ডি গ্লুকোজের অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ। এখানে 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট হওয়ায় এটার অপর নাম হেক্সোজ। এখানে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকায় এটার নাম অ্যালডোহেক্সোজ। এটা প্রথম আঙ্গুরের রসে আবিষ্কার হয়েছিল বলে এটাকে গ্রেপ সুগার বলা হয়। এটা প্রকৃতিতে
কোথায় পাওয়া যায়? মধুতে পাওয়া যায়। যেসব ফল খেতে মিষ্ট সেসবে পাওয়া যায়। এর স্বাদ মিষ্টি এবং এটা প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্লুকোজ হচ্ছে ডি গ্লুকোজ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এই যে এইটা একটা চেইন স্ট্রাকচার যেটা নিয়ে এতক্ষণ আমি আলোচনা করেছি। এখানে তারা কি করেছে? এখানে এটা ভেঙে দিয়েছে। কোনো সমস্যা নাই। ভেঙে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমরা যেভাবে CHO লিখে দিয়েছিলাম সেইভাবে লিখলেও চলবে। এখন কথা হচ্ছে এই স্ট্রাকচারটাই এই স্ট্রাকচারে পরিণত হয়। কিন্তু সবসময় এমনভাবে পরিণত হয় না। অন্য একটা সিস্টেমেও পরিণত হয়। সেটা নিয়ে আমি আলোচনা আসবো। এই যে এটাও একটা হেক্সোজ সুগার। এটাও একটা হেক্সোজ সুগার। কিন্তু এটা গ্লুকোজ নয়। এটা গ্লুকোজ নয়। এটা হচ্ছে ফ্রুক্টোজ। কারণ কি? এই যে এটা নির্ধারণী গ্রুপ, এটা হচ্ছে কিটো গ্রুপ। তাহলে এইটার স্ট্রাকচারটা কি হয়? ১ নম্বরে CHO, ৬ নম্বরে CHO, ৩ নম্বর থেকে বাকিরা সব গ্লুকোজের মতোই, কেবল ২ নম্বরে গ্রুপ নির্ধারণী কার্বনটা। এটা হচ্ছে গ্রুপ নির্ধারণী কার্বন, যেটা দ্বারা গ্রুপ প্রকাশ করে। এখানে ১ নম্বরে ছিল গ্রুপ নির্ধারণী কার্বন, কিন্তু এইখানে এটা ২ নম্বরে গ্রুপ নির্ধারণী কার্বন। তাহলে এই যে চেইন স্ট্রাকচারে ফ্রুক্টোজ আর গ্লুকোজের মধ্যে কি পার্থক্য? আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। এইটার স্ট্রাকচারটা হয়ে যায় এই ধরনের। এখন এই যে স্ট্রাকচারে দেখো পার্থক্য আছে। এখানেও ৬ টা কার্বন আছে, এখানেও ৬ টা কার্বন আছে। এই ৬ টা কার্বনের যে রিংটা সেটা ষড়ভুজাকার রিং হচ্ছে। আর এই ৬ টা কার্বনের যে রিংটা সেখানে পঞ্চভুজাকার রিং হচ্ছে। কেন? কারণ এই ৬ টা কার্বনের মধ্যে ৫ টা কার্বন একটা অক্সিজেন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়েছে। আর এইখানে ৬ টা কার্বনের মধ্যে তোমার ৪ টা কার্বন একটা অক্সিজেন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়েছে। কাজেই এই কার্বন স্ট্রাকচারের মধ্যে পার্থক্যের কারণে তাদের স্ট্রাকচারটাও আলাদা হয়েছে। ক্লিয়ার জি কিনা? জি স্যার। আচ্ছা। এখন এই যে ৪ টা কার্বন একটা অক্সিজেন ব্রিজ দ্বারা, এটা হলো অক্সিজেন ব্রিজ, অক্সিজেন দ্বারা যুক্ত হয়েছে। এই ধরনের স্ট্রাকচার অর্থাৎ ৪ টা কার্বন যখন একটা রিং গঠন করে একটা অক্সিজেনকে হেল্প নিয়ে, তখন সেটাকে বলা হয় ফিউরান স্ট্রাকচার। এই কারণে এটাকে বলা হয় ফিউরান স্ট্রাকচার, FURAN, ফিউরান। আর যখন ৫ টা কার্বন একটা অক্সিজেনের হেল্প নিয়ে একটা রিং গঠন করে, তখন সেটাকে বলা হয় পাইরান রিং। পাইরান, PYRAN, পাইরান রিং। ঠিক আছে? জি স্যার। ওকে। এখন এই রিংটা কেমনে হয়? রিংটা হয় এই যে গ্লুকোজের ক্ষেত্রে, ডি গ্লুকোজের ক্ষেত্রে এই যে ১ নম্বর কার্বন ৫ নম্বর কার্বনের সাথে একটা বন্ড গঠন করে। কিভাবে বন্ড গঠন করে? এই যে একটা অক্সিজেনকে মাঝখানে নিয়ে সে ১, ২, ৩, ৪, ৫। তাহলে এই ৬ নম্বরটা কোথায় যায়? ৬ নম্বরটা বাইরে চলে যায়। এই যে ৬ নম্বরটা বাইরে চলে গেছে। বক্সের বাইরে চলে গেছে। আর এই যে একটা অক্সিজেনের হেল্প নিয়ে তারা একটা রিং স্ট্রাকচার গঠন করে। এই রিং স্ট্রাকচার গঠন করার পর যদি এই OH গ্রুপটা ১ নম্বর কার্বনের নিচে থাকে, তখন তাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। এমনিতে এটা কি ডি গ্লুকোজ? তাহলে যখন OH টা নিচে আসবে সেটাকে আমরা বলি আলফা পজিশন। আলফা পজিশনে OH থাকার কারণে সেটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। কিন্তু OH টা
যদি উপরে চলে যায় তখন সেটাকে বলা হয় বিটা পজিশন। Beta position. বিটা পজিশনে যদি যায় তখন সেটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। এই যে আলফা ডি গ্লুকোজ এন্ড বিটা ডি গ্লুকোজ, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন এই যে যখন রিং স্ট্রাকচার ফর্ম করার পর যদি এক নম্বর কার্বনের নিচে OH মূলকটা থাকে, সেটাকে বলি আমরা আলফা পজিশনের OH। আলফা পজিশনের OH যুক্ত যদি গ্লুকোজ হয় তাকে আলফা ডি গ্লুকোজ বলবো, যদি বিটা পজিশনে থাকে তাকে বিটা ডি গ্লুকোজ বলবো। এখন কথা হচ্ছে এই চেইন স্ট্রাকচারটা রিং স্ট্রাকচারে কিভাবে যাবে। আমি একটা অ্যানিমেশন দিয়েছি, উলম্বভাবে যে স্ট্রাকচারটা ছিল সেটা ডান দিকে ঘুরছে। খেয়াল করে দেখো, ডান দিকে ঘোরার পর ডানে যেই গ্রুপগুলি ছিল, ডানে OH, ডানে H, ডানে OH, এই থাকা ডানে থাকা যারা ডানে ছিল তারা সবাই নিচে এসেছে। খেয়াল করে দেখো, যারা ডানে ছিল তারা নিচে এসেছে। কথা বোঝা গেছে? Ji sir. তারা নিচে এসেছে। কিন্তু ৫ নম্বরে গিয়ে কি হয়েছে? ৫ নম্বরের খেয়াল করে দেখো, এই যে বলেছে কি ডানে যারা আছে তারা নিচে আসবে। তাহলে ডানে ২ নম্বরে কি আছে? ১ আর ৫ এর হিসাব আমরা পরে করব। ডানে ২ নম্বরে কি আছে? OH। এই যে OH নিচে এসেছে। ৩ নম্বরে কি আছে? OH। ৩ নম্বরে নিচে এসেছে। ৪ নম্বরে কি আছে? OH। ৪ নম্বরে নিচে এসেছে। ডানের গুলি সব নিচে আসবে। ঠিক আছে? ডানের গুলি সব নিচে আসবে। আর বাঁয়ের গুলি সব উপরে যাবে। এই যে বাঁয়ের গুলি সব উপরে গেছে। এই যে এটা উপরে গেছে, এটা উপরে গেছে, এটা উপরে গেছে। এখন প্রশ্ন করতে পারো, এখানে H নিচে আসলো কেন? এটাই হচ্ছে প্রশ্ন, নাকি? এখন এই যে ৬ নম্বর বৃত্তের বাইরে চলে গিয়েছে, তাকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। এখন এই যে এখানে CHO আছে, এই যে এই CHO টা তো ১ নম্বরে ছিল। এই ১ নম্বরের CHO টা এই যে এখানে জয়েন্টলি ইউজ করবে কে? ৫ নম্বরের কার্বন আর ১ নম্বরের কার্বন। তাহলে এই যে যখন এখানে OH থাকার কথা ছিল, এই OH কি করে? এই শেয়ারিংটা করে। এই শেয়ারিং করে বলে যে এই যে এখানে যে OH আছে সে তখন ওয়েট করে যে তার পজিশনটা কোথায় যাবে। তার পজিশনটা কোথায় যাবে সেটা নির্ধারণ হবে এই যে এখানে যে OH ছিল সেটা কাজে অংশগ্রহণ করার উপর। তাহলে এই যে এখানে যে OH থাকার কথা ছিল সে তো এইখানে পার্টিসিপেট করেছে। তাহলে তার এই জায়গাটাতে এই যে উপরে H থাকার কথা ছিল সে এই সুযোগ বুঝে নিচে নেমে আসে। এই OH গুলো কোথায়? এখানে। আর এই যে উপরে OH থাকার কথা ছিল, H থাকার কথা ছিল সেটা চলে আসছে নিচে। এবার এইখানে যে ওটা তো মানে অক্সিজেন তো এখানে অক্সিজেন ব্রিজ গঠন করেছে। তাহলে অক্সিজেন ব্রিজ গঠন করার পর এই যে হাইড্রোজেনটা কোথায় যাবে? হাইড্রোজেন যদি উপরে যায়, এই OH টা নিচে যাবে। আসলে হাইড্রোজেন নয়। এই যে ১ নম্বরে যে OH মূলক ছিল সে কোথায় যাবে সেটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সে যদি নিচে যায় হাইড্রোজেনটা উপরে চলে যাবে। আর সে যদি উপরে যায় তাহলে হাইড্রোজেনটা নিচে চলে যাবে। আর যদি OH নিচে যায় সে হবে আলফা ডি গ্লুকোজ। আর OH যদি উপরে যায় সে হবে বিটা ডি গ্লুকোজ। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? Ji sir. বুঝতে পারছি। এখন Yes sir. ওকে, তাহলে এই জিনিসটাই এই অ্যানিমেশনে দেখানো হয়েছে। তাহলে এখন এই যে অ্যানিমেশন যেটা আমরা আমরা দেখলাম এতক্ষণ, এই যে আমার ব্যাখ্যা করার পর বিষয়টা ক্লিয়ার হইল কিনা?
जी सर। Yes, sir. Yes, sir. ওকে, এখন পরে আমরা আসি, এই জিনিসটা একটু দেখি আমরা। দেখা যাচ্ছে? जी सर। जी, sir. जी सर। কথা বোঝা গেছে? ছবিটা দেখে বোঝা যাচ্ছে কিছু? जी, আমি sir. মনে করি এরপর আর জি, ব্যাখ্যা স্যার। করার দরকার নাই। আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ বোঝানোর জন্য এরপর আর ব্যাখ্যা করার দরকার নাই। দরকার আছে কি? আমি আবার দেখাচ্ছি। ক্লিয়ার? जी सर। जी सर। ওকে, হ্যাঁ বলো। আচ্ছা, এখন এই যে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এই যে কোন ভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, তার মানে এখানে দেখো আমি ভিডিওটাতে এই যে জলীয় দ্রবণে পানিতে এই ঘটনাটা ঘটে, পানিতেই এই ঘটনাটা ঘটে। এবং তুমি দেখো রোটেশন ডাইরেকশনটা, রোটেশনের দিকটা হচ্ছে ডান দিকে ঘুরছে। এই ডান দিকে ঘুরে বলেই জলীয় দ্রবণে সে ডান দিকে ঘুরে বলেই এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ। আর এটা হচ্ছে মলিকুলার প্রপার্টি, তার এটা হচ্ছে তার গুণ, তার ধর্ম এটা। এবং প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্লুকোজ জলীয় দ্রবণে আলোক সম্পাত করলে তার ঘূর্ণনের দিকটা ডান দিকে ঘুরছে বলে প্রতীয়মান হয়, ডান দিকে ঘুরছে এমন আমরা বুঝতে পারি। এবং দলীয় দ্রবণে সে ডান দিকে ঘুরে বলেই তাকে বলা হয় ডি গ্লুকোজ বা ডেক্সট্রো রোটেটরি। এই জন্য বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, মানে ডানাবর্তী, কথাটা সংক্ষেপে হইল ডেক্সট্রোস। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম এই যে গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ হয়, তার চেইন স্ট্রাকচার থাকতে পারে, রিং স্ট্রাকচার থাকতে পারে। রিং স্ট্রাকচারে গেলে সে কখন জলীয় দ্রবণে রিং স্ট্রাকচারে যায়, আলফা ডি গ্লুকোজ স্ট্রাকচারে যাইতে পারে, বিটা ডি গ্লুকোজ স্ট্রাকচারে যাইতে পারে। এবং প্রকৃতিতে প্রাপ্ত সব গ্লুকোজ ডি গ্লুকোজ, কারণ তারা জলীয় দ্রবণে ডান দিকে ঘূর্ণন দেখায়। আজ এ পর্যন্ত, পরের দিন অন্য ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।